যদিও এই আন্দোলনের পেছনে সিজেপি নামে একটা দল বা একটা প্ল্যাটফর্ম এটা সামনে আসছে, কিন্তু এটা তো আমরা সবাই জানি এটা সেরকম কোনো দল নয় যে একটা আমাদের দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একটা নেতিবাচক মন্তব্যের প্রেক্ষিতে একজন যুবক ব্যঙ্গাত্মকভাবে মানে ইয়েতে এই সিজেপি অর্থাৎ আরশোলা পরগাছা এইভাবে যখন দেশের যুব সমাজকে কটাক্ষ করা হলো, এটা এসছে এবং এটা দেশের প্রায় 20 মিলিয়ন মানে প্রায় 2 কোটি মানুষ তার এই যে সিজেপি যে পোস্ট এটাকে শেয়ার করে, লাইক করে। অর্থাৎ এটা সেরকম সংগঠিত কোনো পার্টি বা আনুষ্ঠানিক পার্টি না হলেও এই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ যে দেশের সরকারের বিগত 12 বছরের এই সমস্ত অন্যায় অত্যাচারকে এরা আর গ্রহণ করতে পারছে না, সহ্য করতে পারছে না, তারই বহিঃপ্রকাশ। এই মঞ্চের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে। সেখানে আজকে দুপুরবেলা ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং আমি এখানে আসার আগেও সেখানে অভিজিৎ দীপকের তার বক্তব্য শুনছিলাম, আরো কয়েকজন নেতা নেত্রী। তারা বলেছে যে हमारा मांग जो नॉन नेगोशिएबल थी, एक तो मांग पूरी हुई है, অর্থাৎ শিক্ষামন্ত্রী পদত্যাগ হয়েছে, কিন্তু আরো কয়েকটা দাবি আমাদের আছে। সেটা কি? এই পেপার লিকের কারণে 24-25 জন ছাত্রছাত্রী সারা দেশে ইদানিংকালে, আর সারা বছর ধরলে তো গত 12 বছর কয়েক শত হবে, এটা বলেনি তারা, যে এই সাম্প্রতিক কালে যারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন প্রত্যেককেই 1 কোটি করে ক্ষতিপূরণ দিতে হবে। 3 হলো যে দিল্লি পুলিশ গত 20 তারিখ প্রকাশ্য দেবালোকে রাজপথে এই বিজেপি আরএসএস এর গুন্ডাদেরকে কাউকে পুলিশের পোশাক পরিয়ে আবার কাউকে সাদা পোশাক পরিয়ে, এখন হাজার হাজার লক্ষ লক্ষ এরকম মোবাইল ফোন সবার, মিডিয়া, যদিও গদি মিডিয়া এগুলো কিছুই করেন, উল্টো এটাকে এই চাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গদি মিডিয়ার বাইরে অসংখ্য মিডিয়া আছে, তাদের নাম, ঠিকানা, গোত্র সব বেরিয়েছে। তো এই ঘটনায় সুপ্রিম কোর্টের যারা এই উকিল তারাও নেমে এসছেন, গোটা দেশের মানুষ। আজকে সকালবেলা দেখছিলাম একটা ফেসবুকে যে বোম্বে থেকে আজকে সকালবেলায় এক দম্পতি দেখা গেছে, চেহারায় টেহারায় তো বেশ মনে হয়েছে একদম মানে সাধারণ মধ্যবিত্ত না, এরা এসছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনারা কেন এসছেন? বলছে আমার ছেলে থাকে লন্ডনে, লন্ডন থেকে ছেলে মা বাবাকে ফোন করেছে, তোমরা কি করছো? আমরা আছি বাড়িতে। কোথায়? তোমরা বাড়িতে বসে আছো, তোমরা দিল্লিতে কি হচ্ছে দেখছো না? যাও যন্তর মন্তরে, অথবা আমি কিন্তু চলে আসবো লন্ডন থেকে। মা বাবা এসছেন এবং মা বাবাকে বলেছে যে দুজন গিয়ে পুলিশের 2টা লাঠির বাড়ি খেয়ে আসো। অর্থাৎ কি ধরনের এক্সপ্রেশন! তো সেই জায়গায় এই দিল্লি পুলিশ যারা শান্তিপূর্ণভাবে একটা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এই রাস্তায় নেমেছে, এদেরকে যেভাবে পিটিয়েছে এই অমিত শাহ এবং মোদীর নির্দেশে, এদের বিরুদ্ধে শাস্তি না হওয়া অবধি এই আন্দোলন থামবে না। তার সাথে হলো এদের বিরুদ্ধে মোদী সরকার, আমরা দেখেছি এরকম যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ইউএপিএ আইন, দেশাদ্রোহী আইন লাগিয়ে তাদেরকে
মাসের পর মাস, বছরের পর বছর জেলে ঢুকিয়ে দেয়। এরকম এখনো 5 জন ছেলে মেয়ে সিসিআই আন্দোলনে 5 বছর চলে গেলেও জামিন পায়নি। এটাও যাতে মোদী সরকার এই পদক্ষেপ না নেন, এই দাবিগুলো তাদের আছে। তা আমাদের ছাত্র যুবকদের এই দাবি, এই আন্দোলন তো কোনো পতাকা নিয়ে হয়নি। এই আন্দোলনের পক্ষে বা সেখানে যারা গেছেন এরা শুধু বামপন্থী না। আমি তো সেখানে গেছি 2বার, যন্তর মন্তরে দেখেছি এবং কথাও হয়েছে অনেক ছাত্রছাত্রীর সাথে। বিজেপি পরিবারেরও বহু ছেলে মেয়ে সেখানে আছে। তো দল হিসাবে আজকে তো এখানে বসছে, আমরা দল হিসাবে দেশের এই ছাত্র যুবদের এই ন্যায্য আন্দোলনের পক্ষে আমরা আছি। বাকি যে দাবিগুলো তারা করছেন এটাও যাতে আমাদের দেশের এই জনবিরোধী সরকার মানতে বাধ্য হন, আমরা তাদের সাথে সুর মিলিয়ে আমরাও এই কথাগুলি বলছি এবং বলবো। আজকে মঞ্চাক ইপার তার একটা ফেসবুক একটা পোস্ট, মঞ্চাক ইপার আমার ফেসবুক ফ্রেন্ড, সেই হিসাবে আমার এখানে আসছে। আমি হঠাৎ দেখে তিনি ধানকর সাহেবের লাশ নিয়ে তার গ্রামের বাড়িতে গেছেন, সরকার পাঠিয়েছে তাকে। তিনি এই মৃত্যু নিয়ে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে লিখেছেন যে সকালবেলা 9টা সাড়ে 9টার সময় যে আমাকে ডিজিপি সাহেব আমাকে ফোন করেছেন এবং একটা জায়গাতে ঘটনা হচ্ছে এটা দেখার জন্য আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন। এরপরে ঘটনাটা হয়ে গেল এবং তার প্রতি তার যে সিনিয়র হিসাবে এবং কলিগ হিসাবে শ্রদ্ধা জানানো দিয়েছেন। তো আমি এটা পরে আমার চোখটা ঠেকে গেল যে মোহনপুরের ঘটনা। সেদিন সকালবেলা আমি ধানকর সাহেবকে ফোন করেছিলাম এবং হোয়াটসঅ্যাপ মেসেজও পাঠিয়েছিলাম। আমার মনে হচ্ছে যে ডিজি সাহেব মঞ্চাক ইপারকে ওই ঘটনাই বলেছেন যা ইপার সাহেবের এই পোস্টে আছে। আমি জানি না, এটা নাও হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে যে সময়টা প্রায় একই সময়েতে ডিজি সাহেবকে আমার ফোন করা। ডিজি সাহেব আমাকে বলেছেন হ্যাঁ আমি দেখছি। তো ডিজি সাহেব কাকে বলবেন? আইজি ল অ্যান্ড অর্ডারকে বলবেন। তো এই জাতীয় ঘটনাগুলো তারপরও আমরা মোহনপুরে প্রোগ্রাম করতে পারিনি। কেন পারিনি? কেননা শাসক দলের তাবর নেতারা তারা যুক্ত, পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। তো স্বাভাবিক যে কোনো সৎ নিষ্ঠাবান অফিসার বা ব্যক্তি এরকম এনভায়রনমেন্টের মধ্যে যখন পড়েন তখন এটা মানসিক একটা চাপ তৈরি হয়, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। আপনি ঘন্টাখানেক আগে ডিজির সঙ্গে কথা বলেছিলেন, এরকম কিছু বুঝেছেন মানে কথাবার্তার মধ্যে কোনো এমন কোনো লক্ষণ? না, তখন তো এরকম বোঝার কত প্রশ্ন, সকালবেলা মাত্র মর্নিংয়ে কি বুঝবো? তিনি খুব ভদ্রলোক, এনি টাইম ফোন করলে পরে তিনি তুলেন এবং বলেছেন আমি দেখছি। কিন্তু ইপার সাহেবের এই পোস্টের মধ্যেও দেখলাম যে না, টাইমটার মধ্যে প্রায় একই কথা লেখা আছে, কিন্তু ইপার সাহেব পারেননি আমাকে মিটিং করাতে। এই আমাদের জেলা সম্পাদক রতন দাস তিনি মোহনপুর জায়গা যেতে পারেননি। তো আমি ঘটনা বললাম। এখন ইপার সাহেব যে পোস্ট দিয়েছেন এটার সাথে যুক্ত কিনা জানি না, কিন্তু আমার মনে হয়েছে সেদিনের ঘটনাপুঞ্জি, সময়, কথা প্রায় এক। এইভাবে আমাদের রাজ্যের সৎ অফিসার কি চিফ সেক্রেটারি, এই যে গত 8.5 বছরে ত্রিপুরা রাজ্যে কতজন চিফ সেক্রেটারি হয়েছে। এলকে গুপ্তার মতো একজন সৎ অফিসারকে চাকরির মেয়াদ শেষ না হতেই রিজাইন দিয়ে চলে যেতে হলো, কুমার লক্ষ্যে চলে যেতে হলো এবং মধ্যখানে আরো বেশ কয়েকজনকে।
এই যে মনোজ কুমার সাহেব, একটা চিফ সেক্রেটারি, এই ডক্টর মানিক সাহা, তাকে বদলি করে পাঠিয়ে দিল গুয়াহাটি রেসিডেন্ট কমিশনার। একটা চিফ সেক্রেটারি একটা ভবনের রেসিডেন্ট কমিশনার। ত্রিপুরা ভবন দিল্লি হল তো, আচ্ছা ঠিক আছে, এটা দিল্লি। কোন যে আত্মসম্মান বোধ সম্পন্ন অফিসার এই ত্রিপুরাজ্যের মধ্যে স্বাধীন স্বাভাবিক মর্যাদা নিয়ে কাজ করতে পারছে না। এ হলো পরিবেশ। কাজেই আর অধস্তনদের অবস্থা তখন কি হবে? এই যে বিশালগড় এসডিএম ডিএম এর কাছে চাইছেন, নিরাপত্তা চাইছেন, এফআইআর করেছেন, ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিধায়কের বিরুদ্ধে নেওয়া হয়নি। অমরপুরে এই গত গেল মাসে টেবিল ভেঙে দেওয়া হয়েছে, জলের গ্লাস ভেঙে ছুঁড়ে বেঁধানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের লোকদেরও শাস্তি নেই, প্রশাসনিক ব্যবস্থা নেই। তো এটা একেবারে সাধারণ কর্মী থেকে শুরু করে ডিজি এবং চিফ সেক্রেটারি কেউ যেন নিরাপদ না, কেউ এখানে সম্মান নিয়ে কাজ করতে পারছে না। এটা তো জলের মতো পরিষ্কার। আমাদের আরেকটা কর্মসূচি আমরা নিয়েছি, এটা সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন আগামী সেপ্টেম্বর মাসের 1 থেকে 3 তারিখ অবধি। সে উপলক্ষে আস্তাবল মাঠে একটা বিরাট সমাবেশ হবে। আমরা পার্টির তরফ থেকে বলেছি, কৃষকদের এই সম্মেলনকে কেন্দ্র করে এই রাজ্যের কৃষক এবং কৃষি শ্রমিকদের যে সংকট, এটা সুরাহার জন্য আমাদের রাজ্য সরকার তার যে জনবিরোধী নীতি যাতে তারা পাল্টাতে বাধ্য হন, তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য এই সমাবেশকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটা রেকর্ড একটা জমায়েতে পরিণত করার জন্য আমরা আহ্বান জানাবো। এই হলো মোটামুটিভাবে এই রাজ্য কমিটির সভাতে আমাদের কয়েকটা সিদ্ধান্ত। গোটা পার্টি আগামী দিনগুলোতে তার উপরে আমাদের কাজ করবে। আর সাথে যে ভিলেজ কমিটি নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসের তারিখ এখনো হয়নি, সেই ভিলেজ কমিটি নির্বাচন প্রায় একই সময়েতে এই নগর নির্বাচন হবে, তারও 5 বছর পূর্তি হচ্ছে। এবং সরকারের উদ্দেশ্য যে এই জায়গাতে খুব সুবিধার না, এটা দেখা যায় যে মনোজ কুমার সাহেব, যিনি ত্রিপুরাজ্যের মুখ্য সচিব ছিলেন, তাকে স্টেট ইলেকশন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। এরকম কোনো নিয়োগ হলে পরে মিনিমাম অতীতে যারা হয়েছেন 2 বছর 3 বছর করে থেকেছেন, কিন্তু দেখা গেল এই মনোজ কুমার সাহেবকে 6 মাসের মধ্যে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। কাকে বসানো হলো? প্রদীপ কুমার চক্রবর্তী, যিনি অজস্র অনিয়ম, দুর্নীতি এবং অভিযোগে অভিযুক্ত। আর তিনি হলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সবচেয়ে বেশি বিশ্বস্ত অনুগত, তাকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। এই পিকে চক্রবর্তীর বিরুদ্ধে এত সব অভিযোগ আসার পর এর সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তো আমরা এই আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং নগর নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রেতেও আমাদের প্রস্তুতি থাকবে। তার সাথে এডিসিতে যে দুর্নীতি, এবং সেখানে শোনা যাচ্ছে, আপনারা দেখেছেন, আপনাদের কাগজগুলোতে উঠেছে, এডিসিতে যখন এডিসির বিগত নির্বাচন চলাকালীন সময়তে সবাই যখন ব্যস্ত নির্বাচনের কাজে, ত্রিপুরা মাথা পরিচালিত এডিসি চুপি সারে প্রায় 200টা চাকরি, কোনো ইন্টারভিউ নাই, কোনো ধরনের নোটিফিকেশন নাই, অ্যাডভার্টাইজমেন্ট নাই, নিয়োগ করে দিল। তার বিরুদ্ধে হাইকোর্টে কেস হয়েছে, সেখানে পিআইএল হয়েছে, হাইকোর্ট এটা গ্রহণ করেছে। এবং তার সাথে আরেকটা খবর যে
এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য বা অন্যদিকে ডাইভার্ট করার জন্য এডিসির তরফ থেকে নাকি একটা তদন্ত কমিটি বসানো হয়েছিল একজন এই রিটায়ার্ড জাজকে দিয়ে। আমাদের কাছে যে বিশ্বস্ত সূত্রে যা খবর, যে এই রিটায়ার্ড জাজ ইতিমধ্যেই এই যে কি বলে গোপনে চাকরি তা তদন্ত শেষ করেছে, এবং তার এই রিপোর্টে যারা এই গোপনে চাকরি এবং অনিয়মে টাকা পয়সা খেয়ে চাকরি দিয়েছেন তাদের বিরুদ্ধে লিখিতভাবে রিপোর্ট দিয়ে গেছেন। আমরা এটাও দাবি তুলব এডিসির কাছে, এই তদন্ত কমিটির রিপোর্ট এটা পাবলিকলি আনা হোক, প্রকাশ করা হোক। কারা যুক্ত? তৎকালীন সময়কার চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া, একটা ভালো সময়ে যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন সিকে জমাতিয়া, এখন তিনি আবার সেখানে ইএম হয়ে গেছে নির্বাচিত হয়ে রিটায়ারমেন্টের পর। আরও যারা আমলারা যুক্ত আছেন, এটা বের হোক যে কিভাবে এই এডিসিটাকেও একটা দুর্নীতির একটা মৃগীয় খাতে পরিণত করেছে। এগুলোর উপরও আগামী দিন আমাদের লড়াই সংগ্রাম ইত্যাদি হবে। পরিস্থিতিতে একটা হলো আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, তারপর অর্থনৈতিক অবস্থার সম্পূর্ণ ভেঙে পড়েছে, এবং এ কারণে ইতিমধ্যেই দুটো ঘটনা আমাদের চোখে পড়েছে। একটা হলো জুলাইবাড়ি ব্লকের রামরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতে, তারপরে এখানে ডুকলি ব্লক এলাকার কাঞ্চনমালাতে, এবং সেখানে প্রশাসন নজরে দেওয়ার পর তারা বাচ্চাগুলোকে উদ্ধার করেছে, অথচ সরকার তাদের কোনো ঘুম ভাঙছে না। তার সাথে হলো সরকারি প্রকল্প রূপায়ণের সমস্ত ক্ষেত্রে, কি কেন্দ্রীয় প্রকল্প কি রাজ্য প্রকল্প, জাতীয় সড়কগুলো অবস্থা কি। এই যে ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই হয়ে মোহনপুর দিয়ে যে জাতীয় সড়ক এসছে, এটা চলার উপযোগ্য নয়। ঠিক তেমনি আমাদের যেটাকে লাইফলাইন আমরা বলতাম, আসাম আগরতলা, এই কুমারঘাট, আমবাসা, তেলিয়ামোড়া হয়ে দুটি রাস্তার অবস্থা যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি আটকে থাকছে। কেন ঘটনাগুলির এগুলি হচ্ছে? অতীতেও তো এরকম কাজ হতো, কিন্তু এখন যে দুদিন আগে কাজ হয় 3 দিন বাদে নষ্ট হয়ে যায়। কেননা যে যারা কন্ট্রাক্টর আসছেন, কি রাজ্যের প্রকল্প কি কেন্দ্রের প্রকল্প, ত্রিপুরাজ্যের মধ্যে কাটমানি খাওয়া, সোর্স মানি খাওয়া, এটা যেন একটা প্রাতিষ্ঠানিক হয়ে গেছে। এবং গতকাল আমাদের বিধায়কদের একটা টিম, তারা গেছেন সুবল সিং দিয়ে খোয়াই রাস্তায়, সেখানে যে NSIDCL তাদের দিল্লির প্রতিনিধিরাও ছিলেন, ত্রিপুরাজ্যে তাদের যারা আধিকারিকরা কাজ করেন তারাও ছিলেন আমাদের বিধায়করা। এখানে আমাদের বিধায়করা ছিলেন, বিজেপির বিধায়করা ছিল। রাগ ডাক না রেখে NSIDCL এর অফিসাররা বলেছেন যে এখানে কোনো কন্ট্রাক্টর কাজ করতে চায় না, কিছু কন্ট্রাক্টর পালিয়ে গেছে। কিছু কন্ট্রাক্টরকে বারবার নোটিশ দেওয়ার পরও তারা আসছেন না। নতুন করে এই সমস্ত কাজ করানোর জন্য আবার টেন্ডার করাতে হবে। তার মানে হলো কি, একটা টেন্ডার হতে গেলে 6 মাস 7 মাস 8 মাস লাগে, তারপরে কাজ শুরু করলে পরে আরো 1 বছর 1.5 বছর লাগে। আগামী 2-3 বছর এই রাস্তা ত্রিপুরাজ্য থেকে বহির্গমনের বা বাইরে থেকে ত্রিপুরাজ্যে আগমনের সড়ক পথে এই দুরবস্থা ত্রিপুরাজ্য রয়েই গেল। এইভাবে ত্রিপুরাজ্যের অর্থনৈতিক অবস্থা সব কিছু একদম ধ্বংসের কিনারে নিয়ে গেছে। তার সাথে হলো যে পাওয়ার, বিদ্যুৎ,
নতুন বিদ্যুৎ উৎপাদন নেই, কিন্তু তার উপরে স্মার্ট মিটারের নামে সেখানে সরাসরি বিদ্যুৎ মাশুল না বাড়ালেও ফিক্সড চার্জ টিকচার্জ কি বলে সেখানে যে বিদ্যুতের যে খরচ প্রত্যেকটা পরিবারের, কি ডোমেস্টিক কি কমার্শিয়াল, এটা দ্বিগুণ 3 গুণ 4 গুণ বাড়িয়ে দিয়েছে। অতিষ্ঠ অবস্থা, অথচ কোনো উন্নতির কিছু কারণ নেই। ঠিক তেমনি স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত কিছুতে আমাদের যে রাজ্য কমিটির সভাতে এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং এর উপরে আগামী দিন কিছু কর্মসূচি আমরা নিয়েছি আমাদের রাজ্য সরকারের টনক নড়ানোর জন্য। তাদের এই যে অপদার্থ এবং নপুংসক ভূমিকা থেকে তারা বেরিয়ে আসে, যাতে এই ত্রিপুরাজ্যের মানুষকে, ত্রিপুরাজ্যের মানুষ তারা দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পালন তারা বাধ্য হন। তো এইখানে যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি তার প্রথমত হলো আইন শৃঙ্খলার বিষয়ে। যেহেতু ডিজিপি মতো একজন ব্যক্তিত্বের এরকম একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা নিয়ে ইতিমধ্যেই যে আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে যে সমস্ত তথ্য বেরিয়ে এসছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা বলছেন তিনি নাকি গিয়ে তাকে জ্বলন্ত অবস্থায় দেখেছেন। আবার ফরেন্সিকের ডাইরেক্টর যিনি, ওই সময়তে যেহেতু ডিজিপি স্বাভাবিকভাবেই গুরুত্ব পেয়েছে, সবাই দৌড়ে গেছেন, তিনি বলেছেন তাকে বাথরুমে নিচে যে শায়িত অবস্থায় পেয়েছেন। এটা ভিডিও ফুটেজ, এটা আমাদের কারো বক্তব্য না, ভিডিও থেকে দেখা। সেই ভিডিওগুলো মুখ্যমন্ত্রীর বা এই ডাইরেক্টর ফরেন্সিকের কি প্রতিহারী না কি জানি, তার বক্তব্য এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি হয় না, একই ঘটনা কিন্তু দুজনের দুরকম বয়ান। এখানেই সন্দেহের তীর বহুদূর যায়। এখন 3 দিন বাদে এই ঘটনা তদন্ত করার জন্য একটা এসআইটি করা হয়েছে পশ্চিম ত্রিপুরার এসপি নেতৃত্বে। পশ্চিম ত্রিপুরার এসপি মিস্টার পন্থ, তরুণ অফিসার, আমি ব্যক্তিগতভাবে আমার 2-4 বার কথা হয়েছে। তার সম্পর্কে আমাদের কোনো যে নেই, মানে অর্থাৎ ওনার প্রতি আমাদের ট্রাস্ট আছে। নতুন অফিসার, কিন্তু এসপি র্যাঙ্কের একটা অফিসার দিয়ে তদন্ত করালেও এই তদন্ত কতটুকু যে মূল যে কারণগুলো উদ্ঘাটন করতে পারবে আমাদের ঘোরতর সন্দেহ আছে। কেননা গত 8.5 বছর ধরে ত্রিপুরাজ্যের সৎ নিষ্ঠাবান আমলা, আইএএস হোক বা আইপিএস হোক, তাদের কাজ করার কোনো স্বাধীনতা নেই, যে কারণে অনুরাগ সাহেবের মতো মানুষকে এরকম একটা মানসিক নির্যাতনের মধ্যে যেতে হয়েছে, যার পরিণতি এটা। তো সেখানে মিস্টার পন্থ অল্প বয়সী অফিসার, ডাইরেক্ট আইপিএস অফিসার হলেও তার পক্ষে, কারণ তার সিনিয়র কিছু বসে আছেন দুর্নীতিবাজ, আইএস এর মধ্যেও আইপিএস এর মধ্যেও অল্প কজন, কি পুলিশ পরিচালনায় কি প্রশাসন পরিচালনায় মহাকারণে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর হলো তারা এই দুর্নীতিবাজদের কয়েকজনের হাতে। আইপিএস এর মধ্যে নাম বলছি না, আপনার মিডিয়ার লোক, ত্রিপুরা ছোট্ট জায়গা সবাই দেখেন, একটা মোটাসোটা লোক। তো সেই জায়গাতে কতটুকু স্বাধীনভাবে ফ্রি অ্যান্ড ফেয়ারলি পন্থ সাহেব এ তদন্ত করতে পারবেন আমাদের গুরুতর সন্দেহ। এই জন্য প্রথম থেকে যে আমরা বলে আসছি, হাইকোর্টের সিটিং জাজের তত্ত্বাবধানে যেন এই তদন্ত হয় সে দাবি করছি। এবং আমি আজকে দুপুরবেলা আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপালের কাছে ইমেল পাঠিয়েছি
যে আমরা সিপিএম সিপিআইএম দলের তরফ থেকে এবং বাম পরিষদীয় দলের তরফ থেকে আলাদা আলাদাভাবে আমরা রাজ্যপালের কাছে আমরা দাবি জানাবো, তিনি হস্তক্ষেপ করুন। তিনি সংবিধান রক্ষায় আমাদের রাজ্যে নিয়োজিত, এখানে কাজে এই ক্ষেত্রেতে তিনি ভূমিকা নিন। এরকম একজন সৎ দক্ষ অফিসার, তার এরকম অকাল মৃত্যু এটা যেন এইভাবে পার না পেয়ে যায় অপরাধীরা। দ্বিতীয় হলো যে জাতীয় সড়কের যে আজকে এরকম চরম তার অবস্থা, এটার উপরে আমরা তারিখ করিনি। আগরতলা শহরে এই যে তাদের অফিস আছে না NSIDCL, এই ভদ্রলোককে আমি বহুবার ফোন করেছি, কিন্তু ফোন তুলেন না। এত অডাসিটি, এত উদ্যত্ত। কাজেই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আমরা এর প্রতিবাদে একটা আগরতলা শহরে একটা সভা করব, সমস্ত অংশে মানুষের দৃষ্টি আকর্ষণ করব, এবং যে সমস্ত মহকুমার উপর দিয়ে এই রাস্তাগুলো এসছে, এই টেলিউমার রাস্তাই হোক বা ক্ষয়ের রাস্তা, সে সমস্ত মহকুমাগুলোতেও আমরা জনগণকে সচেতন করার জন্য আমাদের সভা করব। তার সাথে সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে আগামী 10ই আগস্ট। আমাদের দেশের কৃষক, খ্যাত মজুর এবং শ্রমিক সংগঠনগুলো যৌথভাবে সারা দেশে এই নরেন্দ্র মোদী সরকারের গত 12 বছরের দুঃশাসনের কারণে, অপশাসনের কারণে দেশের কৃষক, খ্যাত মজুরদের যে দুরবস্থা, রেগা তুলে দিয়ে জিরামজি করার মধ্য দিয়ে মানুষের যে অধিকার কেড়ে নেওয়া, এটা যাতে আবার ফিরিয়ে দেয়, তার সাথে পেট্রোল এবং সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জাকাল থেকে শুরু করে কর্মসংস্থান, আরও বিভিন্ন দাবিতে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও আগামী 10 তারিখ সব কটা মহকুমাতে আমরা জেল ভরু। যে সরকার যারা এই রাজ্যের দেশের মানুষের খাদ্য দিতে পারে না, কাজ দিতে পারে না, অধিকার রক্ষা করতে পারে না, কাজেই সেই দেশের জনগণকে তোমরা জেলে ভরো, অর্থাৎ আইন ভঙ্গ করার মধ্য দিয়ে আমরা আমাদের দেশের স্বৈরাচারী সরকারের এই যে ভূমিকা, এর প্রতিবাদ আমরা জানাই।